সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তারুণ্য মানেই অন্য দিনের হাতছানি, তারুণ্য মানেই অন্য প্রভাতের ভালোবাসার একটা আমন্ত্রণ, তারুণ্য মানেই হচ্ছে একটি গণজাগরণের উদ্ভাস। আর তাই তো তারুণ্যকে ছাড়া কখনোই কোনো পৃথিবী বিনির্মিত হয়নি, সেটি হোক ক্ষুদ্র পরিসরে কিংবা বড় পরিসরে। আর তাই তারুণ্যের এই সম্ভাবনাকে উপজীব্য করি এবং তারুণ্যের ভাবনা কণ্ঠস্বরকে ভালোবেসেই দীপ্ত টিভি আপনাদের সামনে উপস্থাপন করছে একটি বিশেষ নিরীক্ষাধর্মী আয়োজন, যে আয়োজনে বিতার্কিকরা যেমনি থাকবেন, পাশাপাশি প্রথমবারের মতো যারা প্রার্থী হচ্ছেন জাতীয় নির্বাচনে তারা থাকবেন এবং সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা থাকবেন। তাদের এই ভালোবাসার সেতু বন্ধনটাকে আমরা যৌক্তিক আবহে আপনাদের সামনে উপস্থাপন করছি। আর এই আয়োজনটি নিবেদন করছি আরএফএল চেয়ার। আমাদের আয়োজনের শিরোনাম যুক্তি সংলাপে বাংলাদেশ, ক্ষমতার নয় সমতার। এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এম আলমগীর। আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবিডির মহাপরিচালক এবং সারা দেশের স্কুলিং ট্রেনিং প্রোগ্রামের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। আজকের এই আয়োজনকে আলোকিত করার জন্য আমরা দুজন জনপ্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ঠিক দাঁড়িয়ে রয়েছেন গণসংহতি আন্দোলন থেকে ঢাকা 12 আসনে যিনি এবার প্রার্থী হিসেবে জনগণের সমর্থন চাচ্ছেন, তাসলিমা আক্তার। এবং বাঁ পাশেই রয়েছেন এনসিপি ঢাকা 18 আসন থেকে যিনি এবারে প্রার্থী হয়েছেন, আরিফুল ইসলাম আবিদ। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আর যেটি বলছিলাম, আমরা দুটো বিতার্কিক দলকে আমন্ত্রণ জানিয়েছি দুটো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে। আজকে পক্ষ দলে রয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, আর ঠিক আমার বাম পাশে বিপক্ষ দলে রয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাদের ছজনকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আর বিচারক হিসেবে আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা প্রত্যেকেই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের অধিকর্তা। ঠিক বাম পাশেই রয়েছেন মাহবুব হাসান রিপন, কো চেয়ারম্যান এনডিএফবিডি বা ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। মাঝখানে রয়েছেন ডাক্তার অদিতি আরা তৃষা, অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান এনডিএফবিডি। এবং ডান পাশে রয়েছেন ওয়ালিদ হাশমি, কো চেয়ারম্যান এনডিএফবিডি। আর যারা সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এসে শুধুমাত্র শিক্ষার্থী নয়, তারুণ্যের কণ্ঠস্বর হিসেবে আজকে এই আয়োজনকে সমৃদ্ধ করছেন, আপনাদের অপিনিয়ন জানানোর মাধ্যমে আমরা তাদেরও স্বাগত জানাচ্ছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনিন্দ্য সুন্দর লেখনীকে উপজীব্য করি আমরা বিতর্কের পর্বটি শুরু করতে যাচ্ছি। তিনি যেমনটা বলেছিলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। আসলেই নারীর ক্ষমতায়ন এবং নারীর সক্ষমতা সুনিশ্চিত করাটা সবসময় সব সমাজের সব সভ্যতার জন্য ভীষণ জরুরি। কারণ নারীদের যদি তাদের যোগ্য সম্মানটি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের মায়েদের অসম্মান করে বসবো। এবং নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত হলেই কিন্তু একটি সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখতে পারবো। আর তাই আজকে যে বিষয়টিকে উপজীব্য করে আমাদের দুদলের বিতার্কিকরা তাদের তর্কযুদ্ধে অবতীর্ণ হবেন, সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন শুধু স্লোগানে, বাস্তবতায় নয়। তো এই বিতর্কের কথার পর্বটি শুরু করার জন্য আমি শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বন্ধু অমৃত সরকার অপূর্বকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বের যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু মাননীয় স্পিকার, আমরা নারীদের এই মহান কীর্তির মহামূল্যকে আমরা দিতে পেরেছি? আজকে যখন 2026 সালে দাঁড়িয়ে আমাদের এই বিতর্কটি করতে হচ্ছে নারীদের ক্ষমতায়ন হয়েছে কিনা, তো এটাই একটি আমাদের সরাসরি প্রমাণ যে নারীদের ক্ষমতায়ন আজকে কতটুকু প্রশ্নবিদ্ধ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমাদের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে নারী ক্ষমতায়ন স্লোগানে, বাস্তবতায় নয়। আমি এর পক্ষে অবস্থান করছি। শুরুতেই আজকে বিতর্কের বিষয়ের কয়েকটি শব্দ সংজ্ঞায়নের দাবি রাখে। সবার প্রথমে হলো নারীদের ক্ষমতায়ন। নারীদের ক্ষমতায়ন বলতে আমরা কি বোঝাচ্ছি? নারীদের ক্ষমতায়ন বলতে আমরা বোঝাচ্ছি একজন নারীর সিদ্ধান্ত গ্রহণ করার নিরাপত্তা এবং স্বাধীনতা, এবং একজন নারীর জীবন নিয়ন্ত্রণ করার ক্ষমতা, যার মাধ্যমে একজন নারী সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে নিজের স্বাবলম্বীভাবে গড়ে উঠবে। অর্থাৎ আমরা একজন নারীর শুধুমাত্র অংশগ্রহণকে বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি একজন নারীর অংশীদারিত্ব এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে। এরপরে আসি আমরা স্লোগান বলতে কি বোঝাচ্ছি। স্লোগান হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো মানুষের মধ্যে প্রচলিতভাবে চলতে থাকে মুখে মুখে, যেগুলোর কোনো বাস্তবিক প্রমাণ নেই। মাননীয় স্পিকার, এখন যদি আমি এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সবাইকে একটা চ্যালেঞ্জ করতে চাই যে আপনাদের পরিবারের প্রত্যেকটা নারী অর্থনৈতিকভাবে স্বামী, পিতা বা অন্য কোনো পুরুষ সদস্যের উপর নির্ভর কি না, সেটা আপনারা কয়জন বলতে পারবেন? কারণ দি বিজনেস এক্সপ্রেসের তথ্য মতে দেশের মাত্র 43% নারী কর্মক্ষেত্রের সাথে যুক্ত। অর্থাৎ আপনার পরিবারে যদি মাত্র 2 জন নারী সদস্য থাকে, তাদের মধ্যে একজন অবশ্যই অর্থনৈতিকভাবে একজন পুরুষ সদস্যের উপর নির্ভর করতে বাধ্য। মাননীয় স্পিকার, এখন যদি আমি আমার একটা ক্লাসমেটের কথা চিন্তা করি, তার যদি একটা সামান্য টিউশন করার কথা চিন্তা করতে হয়, তাহলে তার পরিবার থেকে বাধা আসে। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার সেখানেও নিরাপত্তা নেই। এখন আজকে বাংলাদেশের এমন একটি পরিস্থিতি যেখানে রেপ একটি খুবই সাধারণ ঘটনার মতো পরিণত হওয়া শুরু করছে, যেটি আমাদের জন্য ভয়ঙ্কর এবং বিভৎসকর। মাননীয় স্পিকার, এখন আমার মা এবং আমার বোন যে বিনা বেতনে, বিনা ছুটিতে একের পর এক পরিশ্রম করে যাচ্ছে আমাদের গৃহস্থলীতে, তার মূল্য আমরা কয়জন দিই? এবার যদি আপনাদের সামনে বেতন বৈষম্যের চিত্র তুলে ধরি, তাহলে আপনাদের কাছে মনে হবে যে মেয়েদের বেতন আজকে ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। কারণ একই কাজের জন্য পুরুষদের তুলনায় মেয়েরা 15 থেকে 25% বেতন কম পায়, তথ্যসূত্রে দ্য ডেইলি স্টার। এটি একটি সরাসরি ইকোনমিক্যালি আনফেয়ার ট্যাগ। মাননীয় স্পিকার, এবার যদি আমরা ক্ষেত্রভিত্তিক বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে একই বেতনের জন্য
কৃষিক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের কর্মঘণ্টা 35.8% বেশি, যা কখনো কখনো 57.2% পর্যন্ত পৌঁছাতে পারে। এরপর যদি আমরা গার্মেন্টস ক্ষেত্রে দেখি তাহলে সেখানে একই কাজের জন্য মেয়েদের 22 থেকে 30% বেতন পর্যন্ত কম দেওয়া হয়। যেখানে আমাদের স্লোগানে আজকে বলা হচ্ছে নারীদের ক্ষমতায়ন তো আজকে বাস্তবতা, কিন্তু সেখানে যখন আমি তথ্যসূত্র আমরা বের করতে গেছি তখন আমরা দেখতে পাই যে 2023 সালে যেখানে আমাদের মেয়েদের কর্মক্ষেত্রের সংখ্যা ছিল হচ্ছে 25 মিলিয়ন মতো, সেখানে 2024 সালে এক বছর পরেই সেটা দাঁড়িয়ে 23.7% নামে, যেটা সরাসরি প্রমাণ করে যে প্রায় এক বছরের ব্যবধানে 20 লাখ নারী তাদের কর্মক্ষেত্র হারিয়েছে। মাননীয় স্পিকার, এখন যদি আমরা একটু মালিক পর্যায়ের দিকে দেখার চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাবেন যে মাত্র 3% নারী আজকে পেনশন সুবিধাযুক্ত। আজকে নারীরা যারা ব্যবসা ক্ষেত্রের সাথে যুক্ত তার মাত্র 9% নারী আছে যারা সরকারি আওতাভুক্ত। ইউএনডিপির একটি জরিপ হয় যেখানে বলা হয়েছে ইউএনডিপির জেন্ডার ইনইকুয়ালিটি একটা ব্যালেন্স আছে, সেখানে 161টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 132তম, যেটি একদম পুরোপুরিভাবে আমাদের স্পষ্ট করে দেয় যে বাংলাদেশের অবস্থা কত নিচের দিকে এবং নারীরা আজকে কতটা সংকীর্ণ অবস্থায় আছে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে একজন নারীকে 8 ঘন্টা কর্মদিবসে 23 কেজি চা তোলার বিনিময়ে মাত্র 178 টাকা হাতে ধরিয়ে দেওয়া হয় এবং এরপর বলা হচ্ছে যে বাংলাদেশের নারী ক্ষমতায়ন আজকে বাস্তবতা। তো মাননীয় স্পিকার, আমি একটা কথাই বলতে চাই যে আজকে যারা বলবে যে নারী ক্ষমতায়ন আজকে বাস্তবতা, তো এটা হচ্ছে সেই সমপরিমাণ অপরাধী ঠিক যতটা অপরাধী আজকে এই নারীদের ক্ষমতায়ন না দেওয়া ব্যক্তিগুলো। আমি ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দল অর্থাৎ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের প্রথম বক্তাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের আমরা আগেই বলেছিলাম আমাদের এই আয়োজনটা একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে হচ্ছে, সুতরাং এই আয়োজনে বিতর্কের একটি আবেশ যেমনি আছে তেমনি আমাদের সাধারণ জনগণ, বিশেষত যারা তারুণ্যের প্রতিনিধি, তাদেরও আমরা কথা শুনবো এবং তাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন আজকে আমাদের সম্মানিত দুজন প্রার্থী। একটু প্রশ্ন চাই আমি কোনো একজনের কাছে। আপনি আপনার নাম, পরিচয় এবং আপনি কাকে প্রশ্ন করছেন এটি বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন ইমরু। আমার সংসদীয় আসন হচ্ছে চাঁদপুর 3। আমার প্রশ্নটি হচ্ছে তাসলিমা আপুর কাছে। জাতীয় সংসদে সংরক্ষিত যে নারী আসন রয়েছে সেই আসন ব্যবস্থার পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীদেরকে জয়ী করে আনার কোনো রূপরেখা আপনাদের অর্থাৎ আপনাদের দলের আছে কিনা? অনেক ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আমরা গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে যখন ঐক্যমত্য কমিশন হয়েছিল তখনও এই দাবিটা করেছিলাম যে অবশ্যই নারীদের সরাসরি নির্বাচনটা প্রয়োজন, কারণ সংরক্ষিত আসনে যে নির্বাচন হয় সেখানে আসলে জবাবদিহিতার জায়গাটা থাকে না এবং সেখানে নীতি নির্ধারণের ক্ষেত্রে নারীর যে ভূমিকা সেটা রাখার ক্ষেত্রটা অত্যন্ত সংকুচিত। ফলে আমরা চাই যে সরাসরি নারীরা অংশগ্রহণ করুক, কিন্তু ঐক্যমত্য কমিশনে বা জুলাই সনদে এই বিষয়টা আসেনি, সেই আগের 50টি আসনই আছে। আমরা মনে করি যে নারীদের সরাসরি অংশগ্রহণ করা দরকার এবং সেই অংশগ্রহণ করার পথ হিসেবে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত আছি এবং আমরা চাই যে নারীরা নীতি নির্ধারণে ভূমিকা রাখবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি ঘর থেকে সংসদ সমস্ত জায়গায় নীতি নির্ধারণে নারীরা ভূমিকা রাখতে পারবে। আমাদের ইশতেহারেও আমরা নাগরিক মর্যাদা যাতে নারী ভূমিকা রাখতে পারে সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমরা আবারও তর্কযুদ্ধে ফিরে যাব। আমি এবারে বিপক্ষ দলের প্রথম বক্তা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নিগ্ধা বিশ্বাসকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, প্রস্তাবক দলের সম্মানিত সদস্যরা এবং দীপ্ত টেলিভিশনের প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের প্রস্তাব বলছে নারীর ক্ষমতা শুধুমাত্র স্লোগানে, বাস্তবতায় নয়। বিপক্ষ দল এই বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। মাননীয় স্পিকার, শুরুতে আমরা একটা সিনারিওর সাথে শতক আগে যে একটা সিনারিও ছিল সাথে আজকে বর্তমান অবস্থানটা একটাবার চিন্তা করি। বেগম রোকেয়া যখন প্রথম নারী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতের জন্য ফাইট করছিল তখন তাকে কতই না লাঞ্ছনার শিকার হতে হয়েছিল, অথচ আজকে আমি একজন উচ্চশিক্ষিত নারী রাতের বাসে সিলেট থেকে ট্রেনে ঢাকায় এসে বিতর্কে নিজের কথাগুলো তুলে ধরতে পারছি। আমি যখন রাত পর্যন্ত ল্যাবে কাজ করতে পারছি রিসার্চ প্রজেক্টে, যখন আমি আমার শিক্ষার জন্য আমি চট্টগ্রাম থেকে সিলেট গিয়ে আমি পড়াশোনা করছি, তখনই আমার অবস্থানটা খুব ক্লিয়ার হয়ে যায় যে শতকের সাথে সাথে কিভাবে আমাদের অবস্থানটা পরিবর্তন হয়েছে, কিভাবে নারীর ক্ষমতায়নটা নিশ্চিত হতে শুরু করেছে। আজকে যদি আমাদের স্টুডিওর পেছনের নারী কর্মীদের দিকে একবার তাকাই, আমাদের দর্শকের দিকে তাকাই, অথবা আমাদের বিপক্ষ দলে যখন একবার একজন নারী বক্তাকে যদি আমরা দেখতে পাই, তখনই আমাদের কাছে জিনিসটা খুবই ক্লিয়ার যে আজকে আমাদের ক্ষমতায়নটা ঠিক কোন দিক দিয়ে যাচ্ছে নারী ক্ষমতায়ন। মাননীয় স্পিকার, আমি শুরুতে আবার আরেকবার সংজ্ঞায়নের দিকে যেতে চাই, সেটা হচ্ছে ক্ষমতায়ন। এটি মাননীয় স্পিকার একটি চলমান প্রক্রিয়া, এটি কোনো নিশ্চিত অবস্থান নয়।
অর্থাৎ এর কখনো শেষটি আপনি নির্ধারণ করতে পারবেন না মাননীয় স্পিকার। তবে আমরা যদি কিছু টার্মেকে ভাগ করি তবে এটাকে আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ নিজ ইচ্ছায় শিক্ষার অধিকার, গৃহিণী হওয়ার অধিকার অথবা কর্মক্ষেত্রে যাওয়ার অধিকার, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক পদচারণা, কর্মক্ষেত্রের সুযোগ, এই সকল দিকগুলো কি আমরা বিবেচনা করতে পারি মাননীয় স্পিকার। শুধু স্লোগান বলতে আমরা ধরে নিতে পারি যে মূলা ঝুলানোর একটা প্রক্রিয়া, অর্থাৎ শুধুমাত্র বক্তব্যে বা পোস্টারেই আছে, বাস্তবে কিন্তু এটা প্রতিফলন নেই। এই দুটি সংজ্ঞানকে আমরা সামনে রেখে আমরা আমাদের নেক্সট প্রেক্ষাপটটাকে যদি কল্পনা করি, তাহলে আজকের প্রেক্ষাপট গত 50 বছর পূর্ব হতে আজকের বর্তমান 2026 সালে বাংলাদেশকে আমরা কল্পনা করতে পারি, যেখানে পক্ষ দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটাই যে তাদের দেখিয়ে যেতে হবে গত 50 বছরে নারীর ক্ষমতায়ন শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, বিপক্ষ দলের অর্থাৎ আমাদের গোল হচ্ছে একটাই, সেটা হচ্ছে যখন নারী নিজে সিদ্ধান্ত নেবে নিজ ইচ্ছে এবং তার প্রতি হওয়া নির্যাতনের বিচার সে পাবে, তখন আমরা বুঝে নেব নারী ক্ষমতায়ন নিশ্চিত হচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের আর্গুমেন্ট নাম্বার 1, উচ্চশিক্ষায়, সুস্বাস্থ্যে, কর্মক্ষেত্রে নারীর বর্তমান অবস্থান। ইরাসমাস মুন্ডুস স্কলারশিপের দিকে যদি আমরা একটাবার দেখি, তখন আমরা দেখতে পাই অর্ধেকের বেশি অবস্থান নারীর। গবেষক, চিকিৎসক, বিতার্কিক, কর্মক্ষেত্রে দেখতে পাই প্রত্যেকটা জায়গায় নারীর পরিষ্কার অবস্থান। এই সকল জিনিসপত্রগুলি আমাদের কাছে নিশ্চিত করে নারীর অবস্থান ক্ষমতায়নের দিকে ঠিক কতটুকু ক্লিয়ার বর্তমানে। মাননীয় স্পিকার, আজ যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, যখন হইতেছে আমরা কি কর্মক্ষেত্রে হচ্ছে কাজ করতেছি, সেখানে আমরা যদি 50 বছর আগের দিকে তাকাই, তখন প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা অথবা মাতৃগর্ভ থেকে যখন জন্মদান কালে যখন একজন নারীর স্বাস্থ্য নিশ্চিত করা, মৃত্যুর হার কমানো নিয়ে আমাদের বিতর্কটা ছিল, সেখানে আজকের দিন আমাদের বিতর্কটা এই বিষয় নিয়ে যে ক্ষমতায়ন হচ্ছে কিনা, যেখানে আমাদের এতদিন পর্যন্ত বিতর্কটা এইখানে ছিল যে প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে কিনা, সেখানে বর্তমানে আমরা এই বিষয় নিয়ে বিতর্ক করছি যে ক্ষমতায়ন নিশ্চিত হবে কিনা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আগে যে আমাদের কনসার্নটা ছিল সেটা মিনিমাইজ হয়ে গেছে, মিনিমাইজ হয়ে বর্তমানে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য। অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে আমাদের এটাও নিশ্চিত হবে যে ক্ষমতায়ন হয়ে গেছে, আমরা সেই স্যাচুরেশনে পৌঁছায় যাব এইভাবে করে। অর্থাৎ আমরা গত 50 বছরের মধ্যে সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে পেরেছি যে ক্ষমতায়নটা হচ্ছে, অর্থাৎ আমরা পজিটিভিটির দিকে যাচ্ছি। ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তাকে। তো আমরা এখন এই বিষয় ভিত্তিক একটা প্রশ্ন নিতে চাই। আপনাদের মধ্যে কে প্রশ্ন করতে চান? জি, আপনার নাম এবং কোন আসন থেকে আপনি এসেছেন সেটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আসরাইম। আমার নির্বাচনী সংসদীয় আসন হচ্ছে ঢাকা 10। আমার প্রশ্ন হচ্ছে আবিদ ভাইয়ের কাছে, এনসিপি ভাই। আমাদের দেশে দেখা যাচ্ছে যে যারা নারী উদ্যোক্তা রয়েছে তাদের জন্য বিভিন্ন ঋণ এবং সুযোগ সুবিধার দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তৃণমূলের নারীরা সেই জিনিসটা পাচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। আপনারা যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার নিরসনে আপনারা কি ধরনের কাজ করবেন বা কিভাবে সেই কাজটি করবেন? এটা শুধুমাত্র নারীদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে না, পুরো রাষ্ট্রটাই দেখা গেছে যে আমলাতান্ত্রিক একটা জটিলতার মধ্যে থাকে। এবং আমরা যেটা দেখি যে আপনারা বিগত বিশেষ করে গত 1.5 বছরে আমাদের রাজনৈতিক দল বা আমাদের যারা নেতৃত্বে ছিল, এদের জায়গা থেকে আমরা আমলাতন্ত্রকে যতটা সংস্কার করার জন্য আমরা এবং হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো যখন দেওয়া হয়েছিল, যতটা আমরা সরব ছিলাম, একই সময় কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা আমরা ধরে নেই যে বড় দল আকারে তারা ক্ষমতায় আসতেছেন বা যাবেন, সেই জায়গাটা থেকে থাকে না, মানে সেই একই লেভেলের প্রতিবাদটা আসেনি। ফলে এই জায়গাটি যেটি হচ্ছে যে রাজনৈতিক যে সংস্কৃতির পরিবর্তন, মানে আমলাতন্ত্র তো রাজনীতির সাথে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি তিনটা একসাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা জিনিস বাস্তবায়িত হয়। তো সেই জায়গা থেকে আমরা আমাদের আগামীর দিনে রাজনীতিতে আমরা সরকার গঠনে থাকি কিংবা বিরোধী দলে থাকি, আমাদের এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দীর্ঘমেয়াদী সংস্কারের অন্যতম একটা ভিত্তি হচ্ছে আমলাতান্ত্রিক যে সেবাটা, সেটাকে মানে আমলাতান্ত্রিক পরিবর্তন করাটা এবং এটাকে একটা সংস্কার করা, যাতে তারা জনগণের সেবা দিচ্ছে এই মানসিকতাটা তাদের মধ্যে চলে আসে। কারণ এখানে ব্রিটিশদের সময় যে 190 বছরের যে চর্চা ছিল, ফলে যারা স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে অনেক ভালো চাকরি ছেড়ে সবাই বিশেষ প্রশাসন হইতে চায়, সবাই পুলিশের এসপি হতে চায়, কারণ ওখানে ক্ষমতার অবাধ একটা তারা চর্চার জায়গা পায় বা হচ্ছে এক ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়। তো ফলে এটা আস্তে আস্তে সংস্কৃতিটা পরিবর্তন করতে হবে এবং এটা একই সাথে শুধুমাত্র এনসিপি না, অন্যান্য দলগুলোরও একটা সামষ্টিকভাবে এটার একটা উদ্যোগ নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের
আরহাম মুশফিককে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা। আরএফএল চেয়ার বলে, চেয়ার মানে সমতা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয় হচ্ছে নারীর ক্ষমতায়ন স্লোগানে বাস্তবতা নয়। দেখুন মাননীয় স্পিকার, এই যে নারীর ক্ষমতায়ন, এটি একটি শব্দের ঝলকানি বটে। তবে মাননীয় স্পিকার, ঢাকা থেকে গ্রামপাড়া নারীরা রাজনীতির জঙ্গলে কিন্তু আজও পিছিয়ে আছে। মাননীয় স্পিকার, এই যে রাজনীতি ক্ষেত্রে নারীদের ক্ষমতায়নের মেইন স্টেক হোল্ডার যারা, এই যে রাজনৈতিক দল, তারাই আজকে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার দেখেন, এই যে আসন্ন 13তম জাতীয় নির্বাচনের দিকে আমরা তাকাই, তাহলে আমরা বাস্তবতার চিত্র দেখতে পাবো। আসন্ন নির্বাচনে 2568 জন প্রার্থীর মধ্যে যখন আপনার মাত্র 109 জন প্রার্থী নারী হয়, যখন তাদের মধ্যে 37 জনকে স্বতন্ত্রভাবে লড়াই করতে হয়, যখন আপনার দেশের 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি দল, যার মধ্যে মাননীয় স্পিকার দেখেন প্রধান 2টি দলের মধ্যে একটি দলও আছে যারা কোনো নারীকে আজকে মনোনয়ন পর্যন্ত দেয়নি, তখন আমরা কিভাবে বলছি যে আজকে আমাদের দেশে নারীর ক্ষমতায়ন বাস্তবতায় রূপ নিয়েছে? মাননীয় স্পিকার দেখেন, আমাদের দেশে 4480টি ইউনিয়ন পরিষদের মধ্যে মাত্র 44 জন নারী চেয়ারম্যান রয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় স্পিকার, এই যে বিপক্ষ দলের কাছ থেকে আসলো 50 বছরে আমাদের অনেক উন্নতি হয়েছে। মাননীয় স্পিকার 15 থেকে 50 পর্যন্ত সংরক্ষিত সিট উন্নত হয়েছে, কিন্তু এই সংরক্ষিত সিটগুলো কি আসলে আমাদের নারী ক্ষমতায়নকে বাস্তবতা দেখায় কিনা? দেখেন, প্রথম কথা মাননীয় স্পিকার, এই সংরক্ষিত সিটগুলোতে কোনো জবাবদিহিতা নাই। এই সংরক্ষিত সিটগুলো কোনো এলাকাকে প্রতিনিধিত্ব করে না মাননীয় স্পিকার, এবং এই সংরক্ষিত সিটগুলোতে যে সকল নারীদেরকে আজকে প্রার্থী বানানো হচ্ছে, তারা দলীয় হুইপের কথাতেই কথা বলতে হবে, তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই। যেটা আমাদের দল থেকে বলা হয়েছে যে নারীর ক্ষমতায়ন হবে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নারীর ক্ষমতায়ন হবে হচ্ছে নারীর সক্রিয়তা এবং তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা বাস্তবায়ন করতে পারে এমন অবস্থা। মাননীয় স্পিকার, আজকে একজন নারী যখন রাজনৈতিক ক্ষেত্রে আসে, তখনই তাকে কটাক্ষ করা হয়, হেয় করা হয়, শাহবাগী ট্যাগ দেওয়া হয়। মাননীয় স্পিকার, তাদেরকে স্লাট শেমিং করা হচ্ছে, গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা উদাহরণটা খুব সুন্দরভাবে ডক্টর তাসনিম জারার ক্ষেত্রে দেখেছি, আমরা তন্নির ক্ষেত্রে দেখেছি, হেমার ক্ষেত্রে দেখেছি, রাফিয়ার ক্ষেত্রে দেখেছি, ঝুমার ক্ষেত্রে দেখেছি, এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো। মাননীয় স্পিকার, এছাড়াও দেখেন মাননীয় স্পিকার, আজকে যে দেশে ছাত্র রাজনীতি হয়, মাননীয় স্পিকার, কোনো একটা ছাত্র রাজনীতিক যে সংগঠনগুলো আছে, সেখানে নেতৃত্ব স্থানীয়তে কোনো নারী নাই। আপনার রাজনৈতিক দলগুলোর যে কেন্দ্রীয় কমিটি আছে, তার 10% সদস্য কিন্তু নারীরা না। তাহলে আপনি কিভাবে বলছেন আজকে আমি বলবো যে আমার দেশে নারী ক্ষমতায়ন আজকে স্লোগানে নয় বাস্তবে আছে? আপনি দেখাইতে পারবেন না মাননীয় স্পিকার আমার দেশে যে আজকে ছাত্র রাজনীতি বা আজকে যে রাজনৈতিক সংগঠনগুলা, এগুলোতে একজন নারী এসে নিরাপত্তা পাবে? মাননীয় স্পিকার, আপনি যখনই একজন নারী তার সক্রিয়তা এবং চিন্তাধারা এবং তার ক্ষমতার জন্য আজকে যখন সে ক্ষমতায় উপর দিকে উঠছে, তখনই তাকে বলা হচ্ছে সে তো অমুক ভাইয়ের গার্লফ্রেন্ড, সেজন্য তার এত উন্নতি হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে রাজনৈতিক দলগুলা আপনাকে গেট কিপিং করছে, আপনার নারীদের সক্রিয় চিন্তাধারা নিচ্ছে না, তার শুধু আপনার কাছ থেকে আনুগত্যটা চাইতেছে। এই থেকে আমরা বলতে পারি যে রাজনৈতিক যে গ্লাস সিলিংটা, এটা নারীরা আজও পার করতে পারেনি। নারীদের ক্ষমতায়ন শুধুই স্লোগান হয়েছে মাননীয় স্পিকার, বাস্তবে এর কোনো উদাহরণ আজকে নেই। এ বলে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আমরা আবারও চলে যাবো একটু প্রশ্নে। আপনাদের মধ্যে কেউ প্রশ্ন করতে চান? জি, আসসালামু আলাইকুম, আমি মতুর রহমান স্বাধীন, সংসদীয় আসন চুয়াডাঙ্গা 1। আমার প্রশ্নটা তাসলিমা আপুর কাছে। গৃহস্থলী কাজে অর্থনৈতিক উন্নয়ন বা জিডিপিতে এর স্বীকৃতির ব্যাপারে আপনাদের দলের অবস্থান কি? অনেক ধন্যবাদ। আমরা যেটা মনে করি যে নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য তাকে অবশ্যই তার যে পরিচয়, সেই পরিচয়ের রাজনীতিটা বদল করা দরকার। কারণ আমরা দেখে আসছি 71 পরবর্তী সময় থেকে নারী যোদ্ধা হিসাবে বা দেশ গঠনে তার ভূমিকাকে সামনে না এনে অনেক বেশি তাকে নিপীড়িত, নির্যাতিত ইত্যাদি বিষয়গুলোতে পরিচিত করানো হয়। বর্তমান সময়ে নারীরা শিক্ষায় অনেক এগিয়ে গেছে, অর্থনীতিতে ভূমিকা রাখছে, কিন্তু ঘরে ফিরে তাকে গৃহস্থালী কাজটা ঠিকই করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই গৃহস্থালী কাজ থেকে নারীকে মুক্তি দেওয়া দরকার, এবং নারীর যে পরিচয় হিসেবে আমরা দেখি মা বা নারী গৃহিণী বা নারী যৌনবস্তু, এই পরিচয়ের বাইরে নারী কিভাবে সমাজে, রাষ্ট্রে নাগরিক হিসেবে ভূমিকা রাখবে, সেটার জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার। এবং গণসংহতি আন্দোলন থেকে এই কারণে আমরা ইশতেহারে আমরা বলেছি যে নারীদেরকে যে মাতৃত্বকালীন ছুটিটা যথাযথভাবে দিতে হবে, তাদের মাতৃত্বকালীন সেবা দিতে হবে, ডে কেয়ার করতে হবে, এবং অন্যান্য উন্নত রাষ্ট্রে আমরা যেটা দেখি যে সেখানে সরকারি ভর্তুকিতে লন্ড্রি আছে, রন্ধনশালা আছে, ভালো খাবার দাবারের যে রেস্টুরেন্ট, সেগুলোর ব্যবস্থা আছে, যাতে করে এই যে ঘর গৃহস্থালির কাজ, সেটা যাতে নারীর কাজ হিসাবে পরিচয় না হয়। আমরা মনে করি এই সমস্ত কাজ নারী পুরুষ উভয়েরই, এবং রাষ্ট্রের এমন উদ্যোগ নেওয়া দরকার যাতে নারীর আরো অবসর তৈরি হয় এবং নারী রাজনীতিতে ভূমিকা রাখতে পারে। তাসলিম আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আমাদের তর্কযুদ্ধে ফিরে যাব। এবারে আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তার্কিক বন্ধু আফিফা রহমানকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
জন্য। মাননীয় স্পিকার, বিতর্কটা বোঝার আগে শুরুতেই বুঝতে হবে ক্ষমতায়ন শব্দটা আসলে কি। ক্ষমতায়ন কোনো চলমান প্রক্রিয়া, এটা কোনো স্থির চিত্র না। অর্থাৎ আপনি ক্ষমতায়ন এক বাক্যে দেখে বলে দিতে পারবেন না যে আজকে নারী ক্ষমতায়ন হয়ে গিয়েছে। এটা করার বোঝার জন্য আপনাকে অবশ্যই একটা তুলনায় আসতে হবে, তুলনা করতে হবে গত 50 বছরে নারী ক্ষমতায়ন আসলে কিভাবে হয়েছে। আমরা অস্বীকার করছি না যে নারী এখনো অনেক জায়গাতে পিছিয়ে আছে, বরং আমরা এইটা দেখতে চাচ্ছি যে বিগত 50 বছরে নারী ক্ষমতায়ন পূর্বে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়ে গেছে নাকি তার থেকে উন্নতি হয়েছে। যদি উন্নত হয়ে থাকে তাহলে আজকে আমরা বলতে পারবো যে নারী ক্ষমতায়ন বাস্তব পথে। মাননীয় স্পিকার, প্রথমে যদি রাজনীতির দিকে তাকি, মাননীয় স্পিকার রাজনীতির দিকে তাকালে আসলে প্রথমেই আমাদের বলতে হয় আজকে আমাদের যে দুজন প্রার্থী উপস্থিত আছেন, দুজন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। অর্থাৎ নারী ক্ষমতায়ন এখানে বাস্তবায়িত হচ্ছে। এরপরে মাননীয় স্পিকার যদি আপনি কিছুটা ডাটার দিকে তাকান, 1993 সালে সংসদের নারী এমপি ছিল মাত্র 4.8%, যেখানে 12তম সংসদে এসে দেখা যায় এই সংখ্যাটা এসে বাড়ায় 20%। অর্থাৎ সংখ্যাটা বাড়ছে। আমরা বলছি না যে এই 20%টা যথেষ্ট, বরং আমরা এইটা বলছি যে সংখ্যাটা বাড়ছে এবং এইটাই আসলে আপনাকে রূপরেখা দেখাচ্ছে যে নারী ক্ষমতায়ন বাস্তবায়নের রূপ নিচ্ছে। এরপর মাননীয় স্পিকার, আপনি যদি রাজনীতিতে আরো বেশি তাকান, তাসনিম জারা আপুর দিকে তাকান, দেখেন মাননীয় স্পিকার তিনি হচ্ছে 2 দিনে 5,000 ভোটারের স্বাক্ষর গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, এই জিনিসটা আসলে আপনাকে এটা প্রমাণ করে যে সামাজিক দিক থেকেও আসলে মানুষজনের কতটা অ্যাকসেপ্টেন্স রয়েছে নারী ক্ষমতায়নের এবং নারী রাজনীতিবিদদের প্রতি। মাননীয় স্পিকার, অনেক কিছু মানুষ থাকবেই যারা হয়তো খারাপ কথা বলবে, কিন্তু তারপর মাননীয় স্পিকার এই যে পজিটিভিটি মানুষের মধ্যে গ্রো করছে মাননীয় স্পিকার, এই পজিটিভিটি আপনার বাস্তবতা নিয়ে আসে। এরপর মাননীয় স্পিকার, আপনি যদি অর্থনীতিতে তাকান, মাননীয় স্পিকার বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনীতির একটা খাত হচ্ছে আপনার গার্মেন্টস শিল্প। এই গার্মেন্টস শিল্প মাননীয় স্পিকার পুরোটাই চলছে নারীদের হাত ধরে। আপনার এই গার্মেন্টস শিল্পে 2020 সালে 44% ছিল হচ্ছে নারীর অংশগ্রহণ। মাত্র 4 বছরে বেড়ে 2024 সালে এটা 55% এসে দাঁড়ায়। অর্থাৎ মাননীয় স্পিকার বাড়ছে। এই 55% যথেষ্ট কি যথেষ্ট না, আজকের প্রশ্ন সেটা না। বাস্তবতা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে বিগত 4 বছরে এই সংখ্যাটা বেড়েছে। এরপর মাননীয় স্পিকার, আপনি যদি হচ্ছে সামাজিক দিকে তাকান এবং হচ্ছে আইনের দিকে তাকান, নারীদের জন্য শুধুমাত্র নারীদের প্রতি অন্যায়ের অবিচারকে হচ্ছে সরকার বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন বলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করেছে মাননীয় স্পিকার, যেখানে নারীরা সরাসরি তাদের বিচার কার্য পাওয়ার জন্য সরকারের কাছে নিশ্চিত করতে পারেন এবং ন্যায় বিচারটা নিশ্চিত করতে পারেন। মাননীয় স্পিকার, এই ধারাবাহিকতাগুলো আসলে আপনাকে কি প্রমাণ করে? এই ধারাবাহিকতাগুলো আসলে প্রমাণ করে নারীর ক্ষমতায়ন আসলে বাস্তবতার রূপ নিচ্ছে ধীরে ধীরে, এবং এই বাস্তবতাকে যদি আপনি আজকে স্বীকার না করে নেন তাহলে মাননীয় স্পিকার আবার তা পিছনের দিকে চলে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবারে আমরা আবার চলে যাব আমাদের দর্শকদের কাছে, আমাদের তারুণের কণ্ঠস্বরের কাছে। জি, আমি আলিফুল ইসলাম আলিফ, সংসদীয় আসন কিশোরগঞ্জ 1 থেকে। আমার প্রশ্নটি হচ্ছে আবিদ ভাইয়ের কাছে। জি, কর্মক্ষেত্র থেকে পেশাজীবী নারীরা যেন গড়বন্দি না হয়ে যায় সেজন্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি বিরোধী যে কমিটি রয়েছে সেটির বাস্তবায়ন করতে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে? যে বিষয়টি এর আগেও বলেছিলাম যে দেখেন আমাদের ইশতেহারে যে এই বিষয়টিও একই সাথে উল্লেখ ছিল, তখন পুরো বিষয়টি তার বলা যায়নি। সেটা হচ্ছে সাধারণত নারীদের যে যৌন হয়রানি বা যে ঘটনাগুলো নানা ধরনের তারা ভিকটিম হয়ে থাকে, সেক্ষেত্রে একটা হচ্ছে যে বিচার প্রক্রিয়াটা সাথে রিলেটেড, মানে বিচার প্রক্রিয়া এত সময় নিয়ে হয় যে অনেক সময় 2 বছর 3 বছর 4 বছর সময় চলে যায়। ফলশ্রুতিতে যেটা হয়, যারা অপরাধী থাকে তারা কিন্তু পার পেয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনাটা হয়েছে যে এ ধরনের ঘটনার ক্ষেত্রে দ্রুত ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সর্বোচ্চ 6 মাসের ভিতরে এই বিচার কার্যটা হচ্ছে সমাধান করা, এবং একই সাথে শুধুমাত্র বিচারের মাধ্যমে তো এটি হবে না, আমাকে যথাযথ কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আমরা যদি নারীদের কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য বিশেষ বাস সার্ভিস আমরা যদি দিতে পারি, মানে আলাদাভাবে, তাহলে সেটা একটা তাদের জন্য আলাদা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই যে নারী বান্ধব হচ্ছে নগরকে গড়ে তোলা, সেই জায়গাটাও হচ্ছে আমাদেরকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আবিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আমাদের বিতর্কের পালায় ফিরবো। আমি এবারে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের তৃতীয় বক্তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের তার্কিক নাফিসা তাসনিম বিনতে খলিলের কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকে বিপক্ষ দল থেকে তারা বারবার ক্ষমতায়নের যে ফাঁপা বুলিটি ছুলে গেলেন সেই বুলিটির একটি চিত্র আপনাকে দেখে মাননীয় স্পিকার। দেখুন, আজকে সমাজে যখন গর্ভধারণ থেকে শুরু করে গর্ভপাতের সব সিদ্ধান্তটি পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ নেয়, আজকে যখন একজন নারী শৈশব থেকে কোথায় পড়াশোনা করবে সেটি তার পরিবার থেকে নির্ধারণ করে দেওয়া হয়, যখন আজকে ক্ষমতায়নের ক্ষেত্রে নারী বিয়ের পর চাকরি করতে পারবে কিনা সেটি তার সংসার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়, সন্ধ্যার পর বাড়ির বাইরে যেতে পারবে না এরকম একটি তকমা ঝুলে দেওয়া হয় মাননীয়
স্পিকার। সেই ক্ষমতায়নের কথা বলছি মাননীয় স্পিকার, যেখানে কোনো একটা মেয়ের বয়স 16 বছর হয়ে গেলেই সমাজে মুখ দেখাতে পারবে না বলে তাকে বাল্য বিবাহে দিয়ে দেওয়া হয় মাননীয় স্পিকার, অঙ্কুরেই তাকে বিনষ্ট করে দেওয়া হয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় স্পিকার তারা কিভাবে বলতে পারে যে নারীর ক্ষমতা নিশ্চিত হয়েছে? মাননীয় স্পিকার, তথ্যসূত্র অনুযায়ী আজকে দেশের 60% নারী বাল্য বিয়ের শিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, দেখা যাচ্ছে যে একটা মেয়ে সবগুলো দাঁতের মালিক হওয়ার আগে তার স্বামীর মালিক হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তার ক্ষেত্রে আপনি কিভাবে নিশ্চিত করবেন যে ক্ষমতায়নটি হয়েছে? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে তাদের বক্তারা বলে গেলেন যে আজকে 50 বছরের থেকে অনেক বেশি উন্নয়ন অগ্রগতি। মাননীয় স্পিকার, 60-এর দশকে যখন ডাকসুর 2জন ভিপি মহিলা ছিল, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কতজন মহিলা ভিপি হতে পারবে তার নিশ্চয়তা তারা কতটুকু দিতে পারবেন মাননীয় স্পিকার? তারা বললেন যে গার্মেন্টস শিল্পে নারীদের অংশগ্রহণের কথা। মাননীয় স্পিকার, অংশগ্রহণের কথা আমরা শুরুতেই স্বীকার করে নিয়েছি, কিন্তু মাননীয় স্পিকার, অংশগ্রহণের পরে নারী পুরুষের যে বেতন বৈষম্য, সেই বেতন বৈষম্য তারা কিভাবে দূর করবেন? এবং নারী সেই বেতনটি সংসারে নিয়ে যাওয়ার পর সেই বেতনটি কোন খাতে কিভাবে খরচ হবে, সেই বৈষম্য তারা কিভাবে দূর করবেন? এবং কর্মক্ষেত্রে গার্মেন্টস নারীকে নিরাপত্তাটি কে দেবে মাননীয় স্পিকার? আজকে সেই প্রশ্ন থেকে আমরা বলছি নারীর ক্ষমতায়নটি নিশ্চিত হয়নি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে যখন গণপরিবহনে বা ভিড়ের মধ্যে একজন নারী তিনি বললেন যে তিনি ট্রেনে চলাচল করতে পারেন, কিন্তু মাননীয় স্পিকার, গত 3 দিন আগেও বাসে ধর্ষণের শিকার হয়েছে একজন কলেজ ছাত্রী মাননীয় স্পিকার। তার নিশ্চয়তা, তার নিরাপত্তাটি আমরা দিতে পারিনি, তার বিচারটি নিশ্চিত করতে পারিনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন আজকে গণপরিবহনের ভিড়ে একজন নারীকে সবসময় ভয়ে তটস্থ থাকতে হয় তার স্পর্শকাতর স্থানে কেউ স্পর্শ করলো কিনা। মাননীয় স্পিকার, আজকে 5 বছরের শিশুর যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটে ধর্ষণের মতো নৃশংস হত্যাকাণ্ড যেখানে ঘটতে পারে, সেই দেশে দাঁড়িয়ে মাননীয় স্পিকার কিভাবে নারীর ক্ষমতা নিশ্চিত হয়েছে এটি বলা যায়? মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে সেই ক্ষমতায়ন বাস্তবায়ন হয়েছে যেখানে একজন ধর্ষিতার প্রতি আমরা সামান্য সমবেদনা না দেখিয়ে বরং বলি মেয়েটি এই পোশাক পরেছিল এজন্যই তো তার ধর্ষণ হয়েছে, কিংবা সে এই সময় বাড়ির বাইরে গিয়েছিল এজন্যই তো তার ধর্ষণ হয়েছে। মাননীয় স্পিকার, আজকে যখন অনলাইন থেকে কোনো নারী উদ্যোক্তা লাইভে এসে কেনাকাটা করতে আসেন, তখন আপনি যদি তার কমেন্ট সেকশনটি দেখেন, সেখানে লেখা হয় আপু আপনার দাম কত, ইমো নাম্বারটি দেওয়া যাবে। এই যে পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করার যে প্রক্রিয়াটি মাননীয় স্পিকার, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে নারীর ক্ষমতায়নটি নিশ্চিত হয়নি, শুধু স্লোগানে সেটি সীমাবদ্ধ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা, আরে ফেলছে আর বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। পক্ষ দলের তৃতীয় বক্তার বক্তব্যে যে বিষয়টি অনুধাবন করলাম যে আসলে নারীদের প্রতি পুরুষতান্ত্রিক সমাজে যে দৃষ্টিভঙ্গি, সেটি পরিবর্তনটা ভীষণ জরুরি, যৌক্তিক এবং এটি সময়োপযোগী, বাস্তবতা সমর্থিত একটি দাবিও। আমরা এখন চলে যাব আমাদের বিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তার্কিক তামিম জামানকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। যুক্তির সংলাপে বাংলাদেশ ছায়া সংসদে আজকের বিতর্কের বিষয় নারী ক্ষমতায়ন শুধু স্লোগানে, বাস্তবতায় নয়। আমি আমার বক্তব্যে আসার আগে প্রথমে পক্ষ দলের কয়েকটি কথা বলতে চাই। ওনারা বললেন যে একজন নারী যখন প্রার্থী হচ্ছে কিংবা সামাজিক স্ফিয়ারে কাজ করতে চাচ্ছে, তখন তাকে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমি একটি বিপরীত চিত্র বলি, হুমকি শুধু মেয়েদের দেওয়া হয়, তাহলে আমার ভাই শরীফ ওসমান হাদি কি মেয়ে ছিলেন যে ইনসাফের বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বলে তার জানটাই, তার প্রাণটাই দিয়ে দিতে হয়েছে? তাহলে এইখানে একটা নির্দিষ্ট শ্রেণীগোষ্ঠী, যে নারী কিংবা পুরুষ নয়, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাদের কাজ, তো তারা তো সবাইকেই দমিয়ে রাখতে চেষ্টা করবে। সেটা শুধু নারীদেরকে ফ্রেমিং করাটা আমার কাছে মনে হয় যে পক্ষ দলের লজিক্যাল ফ্যালাসি। দ্বিতীয় একটি কথা বলি, যে পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে চা বাগানে টি স্টেজে 23 কেজি চা তুললে 178 টাকা দেওয়া হয়। উনি কি বুঝাতে যাচ্ছেন যে একজন পুরুষ শ্রমিক যদি 23 কেজি চা পাতা তুলে তাকে 3000 টাকা দেওয়া হয়? সেখানে একটা সমাজের শ্রেণীগত বৈষম্য। এখানে আমরা বলতে পারি না যে আলাদা করে নারীকে বৈষম্য করা হচ্ছে, ওই টি স্টেজের ওই শ্রেণীকে বৈষম্য করা হচ্ছে। তো আমরা এই কোনো নারীর রাজনীতিবিদের বুলিংকে কিংবা ফ্রেমিংকে কিংবা চা বাগানের শ্রমিকদেরকে শুধু নারীদেরকে ফ্রেমিং করে আমার কাছে মনে হয় এরা লজিক্যাল ফ্যালাসি আর কিছুই না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্যে আসতে চাচ্ছি। দেখেন, শিক্ষায় নারীর অগ্রগতি একটি গেম চেঞ্জার। শিক্ষা মানে শুধু ডিগ্রি না, শিক্ষা মানে চিন্তা, প্রশ্ন এবং আত্মপরিচয়ের শক্তি। আজ নারীরা শিক্ষায় এগিয়ে, উচ্চশিক্ষা, গবেষণা, পেশাগত ক্ষেত্রে দৃশ্যমান। আজ পরিবারের সিদ্ধান্তের ভাষা বদলাচ্ছে, যা বাস্তব ক্ষমতায়নের মৌলিক স্তম্ভ। এই পরিবর্তনকে অস্বীকার করা মানে বাস্তবতাকে অস্বীকার করা। আমরা যদি জুলাই সনদের বা গণভোটের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে জুলাই সনদে লেখা আছে ক্রমান্বয়ে নারী সাংসদের পরিমাণ বাড়াইতে হবে। আমরা দেখছি যে সরকার এটার বিষয়ে পরিচালনা করছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল প্রায় একমত যে এটা আমরা ভোট দিব। তাহলে আমরা প্রত্যেকেই চাচ্ছি যে নারী সাংসদের পরিমাণ বাড়ুক। তাহলে এই বাস্তবতায় যখন ক্ষমতায়ন মূলত রাতারাতি আসে না, এটি ধাপে ধাপে সমাজ বদলায়, আর সেই পরিবর্তন স্পষ্ট। যেখানে ক্ষমতায়ন শুধু স্লোগানে বলা, তথ্যগতভাবে দুর্বল দাবি।
নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি আসি, আমাদের প্রতিপক্ষের তৃতীয় বক্তা বলে গেলেন যে ওনারা, আমার মনে হয় যে উনি 1980 সালে বাস করতেছেন, উনি বর্তমানে সামাজিক অবস্থা জানেন না যে বাল্যবিবাহ এখন উল্লেখযোগ্য হারে হ্রাস করেছে এবং নারীর নিরাপত্তার জন্য, নিরাপত্তা নিশ্চিত করার জন্য একাধিক আইন রয়েছে, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, পারিবারিক সহিংসতা আইন, এসিড অপরাধ দমন আইন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, সবগুলো আইন রয়েছে। তার মানে এখন যদি এই আইন আসে মানে নারীর অবশ্যই ক্ষমতায়ন রয়েছে, আমরা এটি বাস্তবায়ন করতে পারতেছি না, তাহলে এটা আমাদের সরকারের সাংবিধানিক পরিসরে আমাদের যেহেতু আইন আছে, তাহলে আমরা এটা বাস্তবায়নে ব্যর্থ। তার মানে এই না যে নারীর ক্ষমতায়ন নেই, প্রত্যেকটি বিষয় সহিংসতা পুরুষের সাথে হচ্ছে, নারীর সাথে হচ্ছে, তাহলে আমরা এটা বাস্তবিক আইন সংসদে যেহেতু পার্লামেন্টে আইন আছে, তাহলে এটা আমাদের এখন সময় বাস্তবে প্রমাণ করার। কারণ আমি শেষ একটি তথ্যভিত্তিক দুটি কথা বলে বিদায় নিব যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেখানে বলছে নারী ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান বেশ ভালো, রাজনৈতিক ক্ষমতায় দক্ষিণ এশিয়ার শীর্ষে এবং বাংলাদেশ 5 নম্বরে রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি ভুল তথ্য ওনারা দিয়ে গেলেন যে জেন্ডার ইন্ডেক্সে নাকি বাংলাদেশ 100 পিছিয়ে রয়েছে, কিন্তু 2015 সালের তথ্য অনুযায়ী এটা বাংলাদেশ রয়েছে 64তম অবস্থানে। তাই ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। তো এবারে যেহেতু বিতর্কের পর্বটা আমরা শেষ করলাম, এবার আমরা সরাসরি আমাদের বিচারক মণ্ডলীর কাছে চলে যাব। আমি শুরুতে একটু তার সুচিন্তিত অভিমত স্বল্প সময় ব্যক্ত করার জন্য আমি আমাদের সম্মানিত বিচারক ডাক্তার অদিতি আরা তৃষা, যিনি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বা এনডিবির অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে আমি শুরুতে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই আয়োজনটির অংশ হতে পেরে। তো শুরুতে যদি বিতর্ক প্রসঙ্গে আসি, পক্ষ দল এবং বিপক্ষ দল খুবই সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করেছেন। আমি যদি পক্ষ দলের কাছে প্রথমে আসি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিক যারা রয়েছেন, যেমন প্রথম বক্তা উনি শুরু করেছেন অর্থনৈতিক ক্ষমতায়ন দিয়ে, দ্বিতীয় বক্তা বলে গেছেন রাজনৈতিক ক্ষমতায়নের কথা এবং তৃতীয় বক্তা সামাজিক নিরাপত্তার কথা বলে গেছেন। ক্ষমতায়ন বিষয়টি কি আসলেই শুধু এই প্রেক্ষাপটগুলোতেই সীমাবদ্ধ? বিপক্ষ দল যেমন সুন্দর করে বলে গেছেন যে ক্ষমতায়ন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, তারা এই চলমান প্রক্রিয়াকে নিয়ে বিভিন্ন বছরের উদাহরণগুলো তুলে ধরেছেন। তো আমি তাদের কাছ থেকে আশা করছিলাম আরও সুন্দর সুন্দর কিছু উদাহরণ, যে আসলে চলমান প্রক্রিয়া তাহলে শেষ কোথায়? আমরা কি নারীর ক্ষমতায়ন কখনোই দেখব না? এই প্রক্রিয়াটি কি আসলে বেগবান হচ্ছে? তারা কয়েকটি উদাহরণ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আসলে আরও কিছু সংখ্যা তথ্য প্রমাণ আসা উচিত ছিল যে ভবিষ্যতে আরও কি হতে পারে, কেমন ছিল, কেমন এখন বর্তমানে আছে। তারপরও আমি বলবো যে সামগ্রিকভাবে খুব সুন্দর একটি বিতর্ক আমরা উপভোগ করলাম। ফলাফল যাই হোক না কেন সেটা তো আসলে অন্য কিছুর উপর নির্ভর করে। আপনাদের দুইজন পক্ষকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই, আপনারা সুন্দরভাবে এই বিতর্কটি উপস্থাপন করেছেন এবং আমাদের যে দুজন জনপ্রতিনিধি প্রার্থী আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের ব্যস্ততম সময়ের মাঝে আমাদের এখানে এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যটি শেষ করছি। ডাক্তার তৃষা, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমন্ত্রণ জানাবো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান মাহবুব হাসান রিপনকে সম্মানিত বিচারক হিসেবে তার অভিমতটি জানাতে। ধন্যবাদ মাননীয় স্পিকার। অনেকগুলো প্রসঙ্গ এসেছে, তার মধ্যে রাজনৈতিক ক্ষমতায়নের কথা এসেছে, অর্থনৈতিক ক্ষমতায়নের কথা এসেছে। নারী যখন কোনো কর্মের সাথে সংযুক্ত হয় তখন সে অর্থনৈতিকভাবে যখন সে উপার্জন করতে শুরু করে, তার অর্থনৈতিক ক্ষমতায়নের যে জায়গাটি সেই জায়গাটি তখন থেকেই শুরু হয় এবং সেই একটা পর্যায়ে গিয়ে সে সিদ্ধান্ত গ্রহণের যে জায়গা সেখানে পৌঁছাতে পারে। দুটি দলই আজকে বিতর্ক করেছেন, দুটি দলই ক্ষমতায়নে বিশ্বাসী। একটি দল তারা আসলে বিতর্ক করেছেন বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে এবং আরেকটি দল বিতর্ক করেছেন সম্ভাবনা নিয়ে। এই দুটি জায়গার যদি আমরা সমন্বয় করতে পারি তাহলে আমাদের যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে আমরা একটি জায়গায় নিয়ে যেতে পারবো যেখানে নারীর ক্ষমতায়নটা নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারককে। তো এবারে এই বিতর্কের বিষয়ে আমরা একটু পর্যালোচনা শুনবো খুব সংক্ষিপ্ত পরিসরে আমাদের আরেকজন বিচারক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কো চেয়ারম্যান ওয়ালিদ হাশমির কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিতর্কটি ওভারঅল বলে খুবই চমৎকার হয়েছে, ধন্যবাদ উভয় দলকেই। আজকের বিতর্কে একটা জিনিস খুব মিসিং ছিল, যেটা আমাদের আসলে আমার কাছে মনে হয়েছে, বাকি দুজন বিচারক অলরেডি অনেক কিছু বলে ফেলেছেন, আমি বেশি বড় করব না।
একটা জিনিস যেটা ছিল, আপনারা একটা বেঞ্চমার্ক, উভয় দলই একটা প্রপার বেঞ্চমার্ক সেট করতে পারতেন, যে আজকের মেট্রিক বা বেঞ্চমার্ক বা একটা প্রপার মাপকাঠি যেটাতে আমরা বুঝতে পারবো যে আসলেই নারীর ক্ষমতায়ন কি আসলে স্লোগানে রয়েছে, নাকি আমাদের আসলেই বাস্তবগতভাবে এটা আসলেই হচ্ছে কি হচ্ছে না, চলমান হলে সেটা কতটুকু গেলে চলমান হচ্ছে, বা কোন মাপকাঠিতে আমরা এটা মাপবো, উভয় দলের জন্যই। ধন্যবাদ সকলকে আজকে একটা অত্যন্ত ভালো বিতর্ক আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি আবিদ ভাই, তাসলিম আপা দুজনকে। এবারে একটুখানি জাস্ট শুধু আপনাদের জন্য আমরা একটা সময় নির্ধারণ করে রেখেছি, খুব অল্প সময়ের মধ্যে যদি পুরো আয়োজনের আবেশটাকে উপজীব্য করে আবিদ ভাই কিছু বলতে চান, এটাকে আমরা ক্লোজিং রিমার্ক বলতে পারি আর কি। প্রথমত বিষয় হচ্ছে বর্তমানের প্রেক্ষাপটে বিষয়টা খুবই সমসাময়িক হয়েছে, এবং সাধারণত নারীর ক্ষমতায়ন এবং রাজনীতিতে বিশেষ করে ক্ষমতায়নের যে বিষয়গুলো, সেটা নিয়ে সামগ্রিকভাবে আমাদের শিক্ষার্থীদের ভাবনা এবং সেই জায়গাগুলো আমরা দেখেছি। আমি জাস্ট একটু 30 সেকেন্ড যদি যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে সাধারণত আমাদের একটা সময় ছিল যে জ্ঞানী শক্তি, মানে নলেজ ইজ পাওয়ার ছিল, এরপর আছে তথ্যই শক্তি। এখন কিন্তু আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে ডেটা পলিটিক্স। মানে আমরা নানা সময় যে তথ্য উপাত্ত দিয়ে হচ্ছে নানা ধরনের বিচার বিশ্লেষণ করি, ফলে এই ডেটা তথ্য এটাও কিন্তু এখন একটা বড় ধরনের পলিটিক্স, এবং এটা হচ্ছে বিভিন্ন ধরনের ন্যারেটিভ উৎপাদন করা, সত্য মিথ্যার স্ট্যান্ডার্ড কিন্তু অনেক সময় ঘুরিয়ে দেয়। তো ফলে আমাদের এখন যেটা চিন্তা করতে হবে যে এই ডেটাটা আসলে কিভাবে হচ্ছে, কারা করতেছে, ওই দেশের সাথে আমাদের দেশের একই সাথে, বা যে প্রতিষ্ঠান করতেছে সেই প্রতিষ্ঠানের কীরকম সম্পর্ক, অনেকগুলো বিষয় কিন্তু থাকে। তো ফলশ্রুতিতে আমরা এখন জ্ঞান অর্জন করতেছি, আরও বেশি স্পেসিফিক তথ্য নির্ভর হচ্ছি। এটাকে আরও বেশি হচ্ছে তথ্যটাকে আমাকে আরেকটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতেও আমাকে এখন পর্যবেক্ষণ করতে হবে। এটা করলে আমাদের সামনে যে জায়গাগুলো, সেগুলো আরও বেশি আমরা ফলভোগ করব। জি আবিদ ভাই, অনেক ধন্যবাদ। যেটি আবিদ ভাই বলছিলেন যে আমরা আমাদের এই মানব চোখে যা দেখি আর কি, সাধারণ চোখে যা দেখি, এর পাশাপাশি আমাদের মনের চোখ দিয়েও দেখতে হবে, কারণ ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি অনেক সময় নতুন নতুন ভাবনার যেমনি আবেশকে আমাদের সামনে নিয়ে আসে, তেমনি অনেক ভুলও ধরা যায় এবং আগামী স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার পথও কিন্তু পাওয়া যায়। তো ধন্যবাদ আবিদ ভাই। এবার আমি একটু তাসলিমা আপার কাছে যেতে চাই। আপা, শেষে আমাদের এই তরুণ প্রজন্মের জন্য কি বলতে চান আপা? জনগণের চাও না ভালো, চাও যে শুধু ক্ষমতা, আরএফএল চেয়ার বলে চেয়ার মানে সমতা, আরএফএল চেয়ার ক্ষমতার নয়, সমতার চেয়ার। একসময় আমি খুব অনুপ্রাণিত হতাম একটা কথা দিয়ে, যে শিক্ষিত মা দিলে শিক্ষিত জাতি উপহার দেওয়া হবে, নেপোলিয়নের খুব গুরুত্বপূর্ণ বাণী। কিন্তু আমি এখন আর সেটাতে অনুপ্রাণিত হই না। আমার কাছে মনে হয় একজন নাগরিক হিসাবে সে আসলে দাঁড়াতে পারছে কিনা, সেটা খুব পরিচয়ের রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তরুণদের ক্ষেত্রে আমি নারী পুরুষ উভয়কেই বলবো যে আমরা যেই পিতৃতান্ত্রিক সমাজের মধ্যে আছি, সেই সমাজের যে সুবিধাভোগী পুরুষ, সে আমার শত্রু না, কিন্তু সে সেই সুবিধাটা ভোগ করে। সেই সুবিধা নিয়ে পুরুষের পরিচয়টাও আসলে খুব আমাদের জন্য স্বস্তিকর হয় না। ফলে আমরা চাই যে নারীর ক্ষমতায়নের যেই জায়গা, সেই জায়গাটা নারী একটা কাণ্ডারি ভূমিকা রাখবে, কিন্তু নারী পুরুষ উভয়েরই আসলে সমাজটাকে নারী এবং পুরুষ উভয়েরই জন্য একটা সমান সুযোগ, সমান জায়গা, কারণ আমরা একই আকাশের নিচে থাকি, কিন্তু আমরা কেউ নারী পুরুষ জাতি ধর্ম ভেদে আমরা নানা রকম বৈষম্যের শিকার হই। ফলে একই আকাশের নিচে থেকে আমরা যাতে একই রকম ভাবে নিঃশ্বাস নিতে পারি, একই রকম ভাবে কথা বলতে পারি, আমাদের যান জীবিকা এবং জবানের অধিকার নিশ্চিত করতে পারি, সেই বিষয়ে তরুণরা অনেক বেশি সোচ্চার হবেন এবং আমাদের এই সমাজটাকে নতুনভাবে গড়ে তুলবেন, সেটাই আমি কামনা করি। তাসলিমা আপা, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা একই ভুবনেরই মানুষ, সুতরাং আমরা যেন পরস্পর সহমর্মী হই এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানবোধ সুনিশ্চিত করে যার যার অবস্থান থেকে যেন চেষ্টা করি অন্তত আমার দ্বারা কারো ভালো হোক বা না হোক, অন্তত ক্ষতি যেন না হয়, এটি সুনিশ্চিত করাটা খুব জরুরি আসলে। কারণ আমরা পরশ্রী কাতর কখনো কখনো হয়ে পড়ি, এটা একটা বড় বিষয়। আর নারীদের ক্ষেত্রে সামাজিক অধিষ্ঠান সুনিশ্চিত করাটা এটা সবসময় সময়ের দাবি। তো এবারে একেবারে আয়োজনের শেষ ভাগে এসে যেটি আমরা প্রিয় দর্শক আপনাদের বলেছিলাম যে আমরা তারুণ্যের কণ্ঠস্বরের পাশাপাশি তারুণ্যের অভিমতটাও জানতে চাই। আমরা বিজ্ঞ বিচারকদের কথাও শুনেছি, অবজারভেশন ছিল ওখানে, কিন্তু আমরা চাই তারুণ্য কী ভাবছে এই বিষয়টিকে নিয়ে, যেটি আজকের মূল বিষয় ছিল আমাদের নারীর ক্ষমতায়ন শুধু স্লোগানে, বাস্তবতায় নয়। তো আপনাদের বলছি যারা এখানে তারুণ্যের প্রতিনিধি হয়ে এসেছেন, আপনাদের আমরা একটা কার্ড দিয়েছি হ্যাঁ না লেখা। আপনার যদি পক্ষের কথাগুলো ভালো লেগে থাকে, মনে হয় যে অনেক যৌক্তিক, তাহলে আপনার হ্যাঁ ভোটটি আমাদের দেখাবেন, আর না হলে না। তো যারা মনে করছেন যে পক্ষ দলের কথাগুলো আপনাদের বেশি প্রভাবিত করেছে, আপনারা একটু আপনাদের সমর্থনটি জানাতে পারেন।
মনে হয় একটু হায়ের দিকে পাল্লাটা বেশি ভারী মনে হচ্ছে, হায়াটা একটু বেশি মনে হচ্ছে। তবু কিন্তু আমরা এই ফলাফলে আসলে না, আপনারা দিন শেষে কথা বলেছেন এবং তারুণ্যরা তাদের কণ্ঠ ছেড়েছে, এটাই আমাদের জন্য আশা জাগানি একটা বিষয়। তো আমরা আসলে আমাদের সম্মানিত দুজন প্রার্থী, আমাদের সম্মানিত বিচারক, আমাদের দুই দলের বিতার্কিক এবং সারা দেশ থেকে যারা এসেছেন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে আমাদের তারুণ্যের প্রতিনিধিত্ব করার জন্য, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরএফএল চেয়ার নিবেদিত যুক্তি সংলাপে বাংলাদেশ ক্ষমতার নয় সমতার এই আয়োজনে এতক্ষণ আমি আলমগীর আপনাদের সাথে ছিলাম। আমাদের দুজন সম্মানিত প্রার্থী এবং আমাদের বিচারক মণ্ডলী, দুটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এবং আমাদের তারুণ্যের ভাবনায় বিভোর আমাদের তরুণদের নিয়ে আমরা প্রত্যাশা করি তরুণদের এই ভাবনা এবং আমাদের সুচিন্তিত প্রার্থীদের ভাবনাকে উপজীব্য করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এই জন্য প্রয়োজন আপনাদের পাশে থাকা, কারণ আপনারা সকলে মিলে যদি দেশকে ধারণ করতে পারেন, আমরা যদি সকলে মিলে আসলে সত্যিকার অর্থে দেশাত্মবোধের পরিচয় সুনিশ্চিত করতে পারি এবং একে অন্যের পাশে দাঁড়াই সহমর্মিতা ভালোবাসার আবেশে, তাহলে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করা স্বপ্ন নয়, বাস্তবে রূপায়িত হবে। এই শুভ প্রত্যয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কিছু মানুষের সাথে, নতুন কিছু ভাবনার আবেশে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।